হ্যালো, সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। সবাই ভালো আছো না? উম, জি। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ। আর স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার। Yes. Yes, sir. আগের ক্লাসে যেগুলো পড়াইছিলাম সেটা সবাই পড়েছো? Yes, sir. আচ্ছা, আমরা ক্লাস শুরু করতে পারি, 10টা বেজে গেছে। তো ঢাকা সিটি কলেজে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে ক্লাস পরিচালনায় আমি ডক্টর মোহাম্মদ মাহবুব হাসান, সহযোগী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ, ঢাকা সিটি কলেজ। আজকের এই লেকচার তৈরিতে ঢাকা সিটি কলেজ জীববিজ্ঞান বিভাগের সকল সহকর্মীদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি সহযোগিতা করার জন্য। আজকে লেকচার তৈরিতে যে সকল বই থেকে তথ্য নেওয়া হয়েছে এর মধ্যে হচ্ছে হাসান বুক হাউস থেকে, তারপর কাজল ব্রাদার্স লিমিটেডের বই থেকে, মুবিন পাবলিকেশনস এর বই থেকে, আর একটা হলো গাজী পাবলিশার্স এর বই থেকে। এখান থেকে তোমরা বই কিনবা, হাসান বুক হাউসের এটা অবশ্যই কিনবা, এবং 2 আর 3 এর মধ্যে যে কোনো একটা কিনে রাখতে পারো যারা পারো। আচ্ছা, আজকে আমরা যে আলোচ্য যে টপিক সেটা হলো কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি সম্পর্কে আমরা জানবো। উদ্ভিদ এবং প্রাণী কোষ উভয়ের ক্ষেত্রেই কোষ ঝিল্লি বিদ্যমান। কোষ ঝিল্লি জিনিসটা কি? প্রতিটি সজীব কোষের প্রোটোপ্লাজম যে সূক্ষ্ম স্থিতিস্থাপক বৈষম্যভেদ্য লিপোপ্রোটিন দ্বারা গঠিত সজীব দ্বিস্তরী ঝিল্লি দিয়ে আবৃত থাকে তাকে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি বলে। এখানে একটা ওয়ার্ড আসছে লিপোপ্রোটিন। লিপোপ্রোটিন মানে হলো লিপিড ও প্রোটিন প্রোটিন পরস্পর যুক্ত, এই জন্য বলা হচ্ছে লিপোপ্রোটিন। তাহলে কোষ ঝিল্লি হলো যে সজীব কোষের প্রতিটি সজীব কোষের প্রোটোপ্লাজম যে সূক্ষ্ম স্থিতিস্থাপক বৈষম্যভেদ্য লিপোপ্রোটিন দ্বারা গঠিত সজীব দ্বিস্তরী ঝিল্লি দিয়ে আবৃত থাকে তাকে কোষ ঝিল্লি বলে। কার্ল নাগেলি এবং ক্রেমার 1855 সালে সর্বপ্রথম এটি পর্যবেক্ষণ করেন এবং এই ঝিল্লির নাম দেন প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেনের সিনোনিম একাধিক নাম আছে, প্লাজমালেমা, সাইটোমেমব্রেন, বায়োমেমব্রেন, এসব নামে অভিহিত করা হয়। কোষ ঝিল্লি কোষ ঝিল্লি স্থানে স্থানে ভাঁজ বিশিষ্ট হতে পারে। প্রতিটি ভাঁজকে মাইক্রোভিলাস বলে। এই কোষ ঝিল্লির এই ভাঁজটা সাধারণত সাইটোপ্লাজমের দিকে এই ভাঁজটা সৃষ্টি হয়। এই প্রতিটি ভাঁজকে মাইক্রোভিলাস বলে। যদি ভাঁজ একটা থাকে তাহলে হবে মাইক্রোভিলাস, আর ভাঁজ যদি অনেক থাকে তখন তাকে আমরা বলবো বহু বচনে মাইক্রোভিলাই। তাহলে মাইক্রোভিলাস মানে হলো যে কোষ ঝিল্লির ভাঁজ, একটি ভাঁজকে মাইক্রোভিলাস বলা হয়। কোষের ভেতরে অধিক প্রবিষ্ট মাইক্রোভিলাসকে বলা হয় পিনোসাইটিক কোষকা। তাহলে এই কোষ ঝিল্লির যে ভাঁজটা অনেক বড় হবে, নালীর মতো হবে, সেই ভাঁজ বা মাইক্রোভিলাসকে আমরা বলবো পিনোসাইটিক কোষকা। আমরা গত ক্লাসে মানে ছবিটা দেখেছিলাম পিনোসাইটিক কোষকা। অবস্থান, কোষ ঝিল্লির অবস্থান এটি প্রাণী কোষের বাইরের দিকে থাকে, কারণ প্রাণী কোষের কোষ প্রাচীর থাকে না, এই জন্য প্রাণী কোষের শেষ আবরণ হলো কোষ ঝিল্লি। তবে উদ্ভিদ কোষের সব শেষ আবরণ কিন্তু কোষ প্রাচীর। উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের নিচেই কোষ ঝিল্লির অবস্থান, অর্থাৎ কোষ ঝিল্লির বাইরে আরো একটা লেয়ার থাকবে, তার নাম হবে কোষ প্রাচীর। হ্যাঁ, উদ্ভিদ কোষে যেহেতু কোষ প্রাচীর আছে এই জন্য কোষ প্রাচীরের নিচের যে আবরণটা সেটাই হলো কোষ ঝিল্লি। এবার আসছি আমরা কোষ ঝিল্লির ভৌত গঠন বা প্লাজমা মেমব্রেনের ভৌত গঠন। প্লাজমা মেমব্রেনের প্লাজমা মেমব্রেনের গঠন শৈলী প্লাজমা মেমব্রেনের গঠন শৈলী সম্পর্কে বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানী মডেল প্রদান করেছেন। এর মধ্যে কয়েকটা মডেল উল্লেখযোগ্য।
একটা হলো ড্যানিয়েলি এবং ডেভসন 1935 সালে যে মডেল প্রণয়ন করেন তার নাম স্যান্ডউইচ মডেল। রবার্টসন 1959 সালে ইউনিট মেমব্রেন হাইপোথিসিস। হিলার এবং হফম্যান 1953 সালে মার্সেলার মডেল এবং সিঙ্গার অ্যান্ড নিকলসন 1972 এর ফ্লুইড মোজাইক মডেল উল্লেখযোগ্য। তাহলে আমরা কোষ ঝিল্লির গঠন সংক্রান্ত এই মতবাদগুলো জানলাম। আমরা প্রথম যে মতবাদটা আছে, মতবাদটার নাম হলো ড্যানিয়েলি এবং ডেভসনের স্যান্ডউইচ মডেল। এই মডেলটা সম্পর্কে এখন একটু জানবো। কোষ ঝিল্লির ভৌত গঠন ব্যাখ্যা করতে গিয়ে ড্যানিয়েলি অ্যান্ড ডেভসন 1935 সালে সর্বপ্রথম একটি সুনির্দিষ্ট মডেল প্রস্তাব করেন। এই মডেলের নাম হলো স্যান্ডউইচ। কেন স্যান্ডউইচ হয়েছে সেটা একটু আমরা খেয়াল করি। এটা হলো ড্যানিয়েলি এবং ডেভসনের স্যান্ডউইচ মডেল। এখানে খেয়াল করো, বাইরের প্রান্তে রয়েছে প্রোটিন স্তর, তারপরে আছে লিপিড স্তর। তাহলে এখানে দুইটা স্তর আমরা দেখছি, লিপোপ্রোটিনের দুইটা স্তর। এটা একটা লিপোপ্রোটিন স্তর, নিচে আরো একটা লিপোপ্রোটিন স্তর রয়েছে। তাহলে উপরে লিপোপ্রোটিন স্তরে প্রোটিন আছে বাইরে, এবং ভেতরের দিকে আছে লিপিড স্তর। আবার নিচের যে লিপোপ্রোটিন স্তর আছে, এক্ষেত্রেও প্রোটিনটা আছে ভেতরের প্রান্তে, এবং হ্যাঁ ভেতরের প্রান্তে বা বাইরের, এটা আমরা যদি এটা হলো আমরা দেখতে পাচ্ছি যে এটাও প্রান্তের দিকে আছে, এই প্রোটিনটাও প্রান্তের দিকে আছে। আর এখানে লিপিড গুলো আছে কেন্দ্রের দিকে, ভেতরের দিকে। আমরা সাধারণত জানি স্যান্ডউইচ যেটা আছে, স্যান্ডউইচ আমরা যেটা খাই, সেখানেও কিন্তু আমরা দেখি যে দুই পাশে থাকে পাউরুটি, আর মাঝখানে থাকে হয়তো সবজি বা ডিম বা অন্য কোনো কিছু। হ্যাঁ, ঠিক তার সাথে এই মডেলের তুলনা করা হয়েছে। ঠিক আছে, তাহলে ড্যানিয়েলি অ্যান্ড ডেভসনের স্যান্ডউইচ মডেলটা হলো বাইরের প্রান্তে এবং দুই প্রান্তেই কিন্তু প্রোটিন আছে, কিন্তু মাঝখানে আছে লিপিড, এই জন্য নাম হয়েছে স্যান্ডউইচ মডেল। তাদের মতে ঝিল্লিটি দ্বিস্তর বিশিষ্ট এবং প্রতি স্তরে কি রয়েছে, প্রোটিন ও লিপিড। এই যে আমরা একটু আগে বললাম প্রোটিন লিপিড, এখানেও প্রোটিন লিপিড। উপস্তর আছে, দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লির উপর ও নিচে প্রোটিন স্তর এবং মাঝখানে লিপিড স্তর অবস্থিত। এই জন্য একে বলা হচ্ছে স্যান্ডউইচ মডেল। তাহলে আমরা স্যান্ডউইচ মডেলটা বুঝেছি সবাই, কেন স্যান্ডউইচ মডেল বলা হচ্ছে সবাই বুঝতে পেরেছি? Yes, sir. জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আরেকটা মডেলে যাব। আমরা মাঝখানে দুটো মডেল কিন্তু বাদ দিয়েছি, একটা হলো রবার্টসনের মডেল আর একটা হলো হিলার অ্যান্ড হফম্যানের মডেল। আমরা প্রথম মডেলটা ব্যাখ্যা করলাম আর শেষ মডেলটা ব্যাখ্যা করলাম। শেষ মডেল যেটা আছে তার নাম ছিল ফ্লুইড মোজাইক মডেল। তাহলে প্লাজমা মেমব্রেনের গঠন সংক্রান্ত ব্যাখ্যাদান প্রসঙ্গে 1972 খ্রিস্টাব্দে এস জে সিঙ্গার এবং জি এল নিকলসন কর্তৃক প্রবর্তিত মডেলকে ফ্লুইড মোজাইক মডেল বলে, এবং এই মডেলটির বর্তমানে সর্বাধিক স্বীকৃত এবং আধুনিকতম মডেল হিসেবে বিবেচিত। তাহলে সাধারণত যখন পরীক্ষায় আমরা কোষ ঝিল্লির মডেল সম্পর্কে চাই, তখন আমরা কিন্তু এই মডেলটাই চাই যে কোষ ঝিল্লির আধুনিক মডেল ব্যাখ্যা করো। তখন কিন্তু আমরা এই মডেলটাই বলবো। উদ্দীপকে কিন্তু কোষ ঝিল্লির কোনো ক্লু দেওয়া থাকবে, তখন ওখানে বলা হবে যে উদ্দীপকের অংশটির আধুনিক মডেল ব্যাখ্যা করো। অংশটি হবে কোষ ঝিল্লি আর আধুনিক মডেলের নাম হবে ফ্লুইড মোজাইক মডেল। কেন একে আধুনিক ফ্লুইড মোজাইক মডেল বলা হচ্ছে এই সংক্রান্ত এখন তথ্য। তাহলে এই মডেল অনুযায়ী প্লাজমা মেমব্রেন ফসফোলিপিড অণুর একটি অর্ধতরল দ্বিস্তরী সংগঠন। তাহলে প্লাজমা মেমব্রেনটা হলো আসলে ফসফোলিপিড অণুর একটি অর্ধতরল দ্বিস্তরী সংগঠন, যার মধ্যে প্রোটিন অণুগুলো মোজাইকের মতো বিন্যস্ত থাকে। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি দেখতেছি, আমরা যখন প্লাজমা মেমব্রেনকে অণুবীক্ষণ যন্ত্রে দেখব, তখন ফসফোলিপিড অণুগুলোকে ফ্লুইডের মতো বা অর্ধ তরলের মতো দেখায়। ঠিক আছে, তোমরা হয়তো যখন কোনো একটা মাঠে, কোনো একটা স্টেডিয়ামে অনেকগুলো পাশাপাশি হয়তো লাইন করে একজন আরেকজন দাঁড়িয়ে আছো, এত একজন আরেকজনের সাথে খুব কাছাকাছি আছো, যখন নিজের অবস্থানকে ঠিক রাখার জন্য একজন আরেকজনকে ঠেলা দেওয়া। হ্যাঁ, দেন তখন আমরা কি স্টেডিয়ামের পাশে আমরা হয়তো 15 তলা বা 20 তলা বিল্ডিং এর উপর দাঁড়িয়ে আমি যদি তোমাদেরকে দেখি
তখন দেখে মনে হবে যে একটা মানে পানির ঢেউ এরকম মনে হবে। ঠিক এই ফসফোলিপিড অণুগুলো ঠিক এরকমই দেখাবে। যখন অনুবীক্ষণ যন্ত্রে প্লাজমা মেমব্রেনকে দেখা হবে তখন ফসফোলিপিড অণুগুলো, হ্যাঁ, যেহেতু এরকম খুব কাছাকাছি থাকবে, হ্যাঁ, একটা অণু আরেকটা অণুকে ঠেলাঠেলি করবে, যার ফলে সেটাকে দেখে অনেকটা তরলের মতো, অর্ধ তরল, বা আমরা বলতেছি সেটা ফ্লুইডের মতো মনে হবে। তাহলে ফসফোলিপিড অণু কার মতো দেখাবে? ফ্লুইডের মতো দেখাবে। আর এই ফ্লুইডের উপরে ভেসে থাকবে প্রোটিন অণু। হ্যাঁ, এই প্রোটিন অণুগুলো কোনো জায়গায় উপরে উঠবে, কোনো জায়গায় নিচে নামবে। এই কারণে এগুলোকে দেখে মোজাইকের মতো মনে হবে। তাহলে কেন আমরা মোজাইক বলছি প্রোটিন অণুগুলোকে? তাহলে সবাই আমরা বুঝতে পেরেছি। তাহলে এখানে ফসফোলিপিড অণু হবে ফ্লুইড, আর প্রোটিন অণুগুলো হবে মোজাইকের মতো। লিপিড অণুর মধ্যে প্রোটিনের এরূপ বিন্যাসকে সিঙ্গার এবং নিকলসন সমুদ্র তলে ভাসমান হিমশৈলের সঙ্গে তুলনা করেছেন। হ্যাঁ, তাহলে সিঙ্গারা এবং নিকলসন কি করেছেন, যে সমুদ্রের পানিটা তুলনা করেছেন ফসফোলিপিডের সাথে, আর পানির উপর ভেসে থাকা যে আইস, সেই আইসটাকে তুলনা করেছেন প্রোটিনের সাথে। এই জন্য একে আইসবার্গ মডেলও বলা হয় বা হিমশৈল মতবাদও বলা হয়। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি এই ছবিটা সাধারণত ইন্টারনেট থেকে আমরা সংগ্রহ করেছি। এখানে সবাই একটু খেয়াল করো। হ্যাঁ, এখানে কিন্তু এই এই যে এই কালারের যেগুলো আছে, হ্যাঁ, অনেকটা খয়েরি কালারের, এগুলো সবই কিন্তু ফসফোলিপিড অণু। এই ফসফোলিপিড অণু, এটা একটা স্তর, উপরের একটা স্তর, নিচে আরো একটা স্তর রয়েছে। তাহলে ফসফোলিপিড অণু কয়টা স্তর? দুইটা স্তর। আর এখানে নীল এই ছবিগুলো হলো সব প্রোটিন, এগুলো সব প্রোটিন, এগুলো সবই প্রোটিন। এখানে আছে এই যে হলুদ হলুদ, এগুলো হলো সেই কোলেস্টেরল। হ্যাঁ, এগুলো ফসফোলিপিড অণুর মাঝে মাঝে থাকে। এই যে কোলেস্টেরল ফসফোলিপিড অণুর মাঝে মাঝে আছে। এখানে এখানে একটু খেয়াল করো, এই নীলটা হলো প্রোটিন, আর প্রোটিনের সাথে আটকে আছে এটা, এই অংশটা হলো শর্করা বা গ্লুকোজ। তাহলে প্রোটিনের সাথে যখন শর্করা বা গ্লুকোজ যুক্ত থাকবে তখন তাকে আমরা বলবো গ্লাইকোপ্রোটিন, প্রোটিন উইথ কার্বোহাইড্রেট অ্যাটাচ। আবার এখানে এটা হলো ফসফোলিপিড অণু, ফসফোলিপিড অণুর সাথে শর্করা বা গ্লুকোজের অণু সংযুক্ত, তখন তাকে আমরা বলবো গ্লাইকোলিপিড। অর্থাৎ শর্করার সাথে লিপিড সংযুক্ত আছে, এখানে আমরা বলবো গ্লাইকোলিপিড। একজন হাত তুলেছো, প্রশ্ন থাকলে বলো। স্যার, কোলেস্টেরল কি কোনো ধরনের চর্বি জাতীয় পদার্থ? ইয়েস, ওটা একটা লিপিড। কোলেস্টেরল হলো ওয়ান টাইপ অফ লিপিড। হ্যাঁ, এই লিপিডকে বলা হয় স্টেরয়েড। কোলেস্টেরল হলো স্টেরয়েড জাতীয় লিপিড। স্যার কোলেস্টেরল স্যার লিপোপ্রোটিন না এক প্রকার? হ্যাঁ, প্রোটিন স্যার না, না, লিপোপ্রোটিন না কোলেস্টেরল? কোলেস্টেরল লিপোপ্রোটিন না। কোলেস্টেরল হলো পিওর, এটা একটা লিপিড। কোলেস্টেরল লিপোপ্রোটিন না, ঠিক আছে? কোলেস্টেরল হলো একবারে লিপিড বা চর্বি। আচ্ছা, এবার আমরা আসি ফ্লুইড মোজাইক মডেলের কয়টা অংশ তাহলে আমরা দেখলাম। ওখানে আমরা দেখলাম ফসফোলিপিড বাইলেয়ার, মানে বাইলেয়ার মানে হলো দ্বিস্তর। তারপরে আমরা দেখবো মেমব্রেন প্রোটিন, তারপরে আমরা দেখবো গ্লাইকোক্যালিক্স, আর আরেকটা দেখবো আমরা কোলেস্টেরল। আচ্ছা, গ্লাইকোক্যালিক্স সম্পর্কে একটু ধারণা দিই। এটা ছিল গ্লাইকোপ্রোটিন, আর এখানে ছিল গ্লাইকোলিপিড। এই যে গ্লুকোজ বা এই যে গ্লুকোজ, হ্যাঁ, এই দুই গ্লুকোজ নিজেদের মধ্যে যখন একটা বন্ড তৈরি হবে, এই যে এই গ্লুকোজের সাথে এই গ্লুকোজ, অর্থাৎ গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডের যে গ্লুকোজ গুলো আছে, যখন তারা নিজেদের মধ্যে বন্ড সৃষ্টি করবে স্যার তখন এই দুটাকে আমরা একসাথে বলবো গ্লাইকোক্যালিক্স। হ্যাঁ, বলো। স্যার কোলেস্টেরল তো মনে হচ্ছে স্যার লিপোপ্রোটিন। না, 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 লিপোপ্রোটিন না, কোলেস্টেরল তো লিপিড। আমাদের হ্যাঁ, বলো। স্যার আমাদের ক্লাস আমাদের 9-10 বইতে তো আছে স্যার লিপোপ্রোটিন, আমরা ওইটাই পড়ে এসেছি স্যার। না, যে না, লিপোপ্রোটিন। কোলেস্টেরল লিপিড 9-10 তোমরা আচ্ছা স্যার। নিম্ন শ্রেণীর অনেক বইয়ে তোমরা ভুল জেনে আছো। বলো তো টিকটিকি রক্ত কি? অ্যান্সার দেখি। টিকটিকির রক্ত কেমন? সাদা। স্যার সাদা স্যার। হ্যাঁ, ছোটবেলায় পড়ে আসছো সাদা। ছোটবেলায় পড়ে আসছো সাদা, এখন জানবা টিকটিকি রক্ত লাল। ঠিক আছে? প্রয়োজনে টিকটিকি কাটবা, কেটে দেখবা যে টিকটিকি রক্ত সাদা না লাল। ঠিক আছে? স্যার টিকটিকির রক্ত তো স্যার বর্ণহীন। না, না, টিকটিকি রক্ত লাল। আমরা ছোটবেলায় দেখেছি যে টিকটিকি যখন লেজ খসে পড়ে তখন একটা সাদা রসের মতো বের হয়। হ্যাঁ, ওটা দেখেই
অনেকে যারা ছোটবেলায় যারা বই পুস্তক লিখেছে তারা সাদা বলছে, টিকটিকি রক্ত হলো সাদা, আসলে টিকটিকি রক্ত লাল। মামা হ্যাঁ, আমরা আমরা নিজেই টিকটিকি কেটে প্র্যাকটিক্যাল করে আমরা দেখেছি। ঠিক আছে, টিকটিকি রক্ত লাল। আর এখন ইন্টারনেটে তুমি সার্চ দিয়ে দেখতে পারো টিকটিকি রক্ত লাল। হ্যাঁ, তাহলে আমরা স্যার ছোটবেলায় কি তাহলে আমরা এত জীবন ভুল শিখলাম। হ্যাঁ, মানে ছোটবেলায় আমাদের এরকম যে বই পুস্তকগুলো লেখা আছে অনেক ইনফরমেশন ভুল দেওয়া আছে। ঠিক আছে, সেগুলো আস্তে আস্তে এখন আমরা বড় হব, আরো দেখবো যে আরো আমরা ক্লিয়ার আইডিয়া আমরা জানতে পারবো। আচ্ছা, যাই স্যার হোক। তাহলে কোলেস্টেরলের হ্যাঁ, সংজ্ঞাটা স্যার কি হইতে পারে? কোলেস্টেরল হলো সংজ্ঞায় আপাতত এটুকু জেনে রাখো, স্টেরয়েড জাতীয় লিপিডকে কোলেস্টেরল বলে, স্টেরয়েড। আর যে স্টেরয়েডে হাইড্রোক্সিল গ্রুপ থাকে তাকে স্টেরল বলে, যেমন হলো কোলেস্টেরল। যে স্টেরয়েড লিপিডে হাইড্রোক্সিল OH, যে স্টেরয়েড লিপিডে OH গ্রুপ যুক্ত থাকে তাকে কোলেস্টেরল বলে। হ্যাঁ, এটা বলা যেতে পারে, যে স্টেরয়েডে OH গ্রুপ যুক্ত থাকে। স্যার থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম। তাহলে আমরা এখানে আসছি ফসফোলিপিড বাইলেয়ার। স্টেরয়েডটা কি স্যার? হ্যাঁ, বলো। স্টেরয়েড ওইটা কি স্যার? স্টেরয়েড হলো এক ধরনের লিপিডের ভাগ। লিপিড আমরা যখন থার্ড চ্যাপ্টারে আছে, স্টেরয়েড হলো এক ধরনের লিপিডের ভাগ। ঠিক আছে, এটা হলো উদ্ভূত লিপিড। আচ্ছা স্যার। আচ্ছা, ফসফোলিপিড বাইলেয়ার আমরা এখন এখানে আসি। তাহলে এটা কয় স্তর বিশিষ্ট ছিল? 2 স্তর বিশিষ্ট ছিল, এবং ফসফোলিপিড অণু দিয়ে তৈরি। প্রতিটি ফসফোলিপিডে এক অণু গ্লিসারল থাকে, এবং গ্লিসারলের সাথে দুটি নন পোলার ফ্যাটি অ্যাসিড লেজ বা টেল থাকে। একটি পোলার ফসফেট মাথা বা হেড থাকে। ফসফেট হেড এবং ফ্যাটি অ্যাসিড লেজের মাঝে গ্লিসারল থাকে। উভয় স্তরের লেজগুলো পরস্পর মুখোমুখি থাকে এবং মাথাগুলো পরস্পরের বিপরীত দিকে থাকে। লেজগুলো পানি বিদ্বেষী এবং মাথাগুলো পানিগ্রাহী। আমরা আরেকটু ক্লিয়ার জানি, ছবিতে এবার খেয়াল করো। এটা হলো একটা ফসফোলিপিড স্তর, এটা হলো একটা ফসফোলিপিড স্তর। তো এখানে কয়টা স্তর আছে? 2টা স্তর, এই জন্য বলা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার। আর ফসফোলিপিডের এই যে গোল যে অংশ যেটা প্রান্তের দিকে আছে, এটাকে বলা হচ্ছে ফসফেট হেড, বা আমরা যেটাকে বলছি মাথা। এটা হলো পানিগ্রাহী, মানে এরা পানিকে আকর্ষণ করে, পানিকে শোষণ করতে পারে। এই জন্য এর নাম হলো পানিগ্রাহী বা হাইড্রোফিলিক। পানিগ্রাহী বা হাইড্রোফিলিক হেড বলতে পারি আমরা। তাহলে ফসফেট হেডকে আমরা বলবো হাইড্রোফিলিক হেড। আবার এর সাথে নিচের দিকে আমরা দেখতেছি লেজের মতো ঝুলে আছে, এইটা হলো হ্যাঁ ফ্যাটি অ্যাসিড টেল। তাহলে ফ্যাটি অ্যাসিড টেল আসলে কি? এই এখানে 2টা ফ্যাটি অ্যাসিড আছে, আর এই 2টা ফ্যাটি অ্যাসিড হ্যাঁ এই যখন ফসফেট হেডের সাথে সংযুক্ত হতে যাচ্ছে তখন এরা নিজেদের মধ্যে আগে মিলিত হয়, এবং মিলিত হয় কার সাথে? গ্লিসারলের সাথে। এটা হলো গ্লিসারল। এখানে এখানে গ্লিসারল আর এই দুটা হলো ফ্যাটি অ্যাসিড। তাহলে আমরা এখানে ফসফেটের অণুতে কি দেখতে পাচ্ছি? এখানে হলো ফসফেট হেড, তারপরে এই জায়গায় থাকবে গ্লিসারল, আর এই দুই দিকে 2টা ফ্যাটি অ্যাসিড। তাহলে এক অণু গ্লিসারলের সাথে 2 অণু ফ্যাটি অ্যাসিড ঝুলে থাকে। তাহলে এই ফ্যাটি অ্যাসিড যেটা আছে, এই ফ্যাটি অ্যাসিড তেলটা হলো পানি বিকর্ষী বা হাইড্রোফোবিক তেল। হাইড্রো মানে পানি, ফোবিক মানে ভয় বা বিকর্ষণ। এরা পানিকে বিকর্ষণ করে। আমরা জানি যে চর্বি, নারকেল তেল বলো বা গরু এবং খাসি যে চর্বিগুলো আছে, এই চর্বিগুলো কিন্তু পানিতে ভাসে। হ্যাঁ, তাহলে চর্বি জাতীয় পদার্থ পানিতে ভাসে মানে কি? পানিকে বিকর্ষণ করে। তাহলে আমরা ফসফোলিপিড বাইলেয়ার বুঝছি, সবাই ফসফোলিপিড বাইলেয়ার বুঝছি। হ্যালো। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। তাহলে একটা ফসফোলিপিড অণুতে কি কয়টা অংশ আছে? 2টা অংশ। বাইরের অংশকে বলবো বা প্রান্তের অংশকে বলবো ফসফেট হেড, আর ভেতরের অংশকে বলবো কি? ফ্যাটি অ্যাসিড টেল। ফসফেট হেড হলো পানিগ্রাহী, আর ফ্যাটি অ্যাসিড টেলে কয়টা অংশ আছে? ফ্যাটি অ্যাসিড টেলের নিচে আছে 2টা ফ্যাটি অ্যাসিড, আর এই 2টা ফ্যাটি অ্যাসিড উপরের দিকে যখন ফসফেট হেডের সাথে মিলিত হয় তখন গ্লিসারল অণুর সাথে যুক্ত থাকে। গ্লিসারল অণু থাকে একটা। মেমব্রেন প্রোটিন, এবার আসছি আমরা মেমব্রেন প্রোটিন। আচ্ছা, এই তোমাদের যখন আমরা ফ্লুইড মোজাইক মডেল চাইবো তখন তোমরা এই ছবিটা দিবা। হ্যাঁ, এই ছবিটা দিয়ে ব্যাখ্যা করবা। তাহলে আমরা এখানে 3 ধরনের প্রোটিন পাবো, মেমব্রেন প্রোটিন। তাহলে এই যে এটা হলো ফসফোলিপিড অণুর স্তর, এর বাইরের তলে এই পেরিফেরাল প্রোটিন আছে বা প্রান্তীয় প্রোটিন আছে। তাহলে যে প্রোটিন ফসফোলিপিড অণুর বাইরের তলে
বা ভেতরের তলে এই প্রোটিনটা এই ভেতরের এই তলেও সংযুক্ত থাকতে পারে। তাহলে প্রান্তের, যেহেতু ফসফোলিপিড অণুর প্রান্তে এই প্রোটিন সংযুক্ত, এই জন্য একে বলা হচ্ছে পেরিফেরাল বা প্রান্তীয় প্রোটিন। এবার এখানে খেয়াল করো এটা, যে ফসফোলিপিড অণুর 2 স্তর জুড়েই যে প্রোটিন বিদ্যমান তাকে বলবো আন্তঃঝিল্লি প্রোটিন বা ইন্টিগ্রাল প্রোটিন। 2 স্তর জুড়ে এই প্রোটিন বিন্যস্ত। আরেকটা প্রোটিন আমরা দেখতে পাচ্ছি, ফসফোলিপিড অণুর যে কোনো এক স্তরে আংশিক বা সম্পূর্ণ প্রবিষ্ট থাকলে তাকে আমরা বলবো লিপিড সম্পৃক্ত প্রোটিন বা অন্তর্নিহিত প্রোটিন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রান্তীয় প্রোটিন, এখানে আমরা বললাম যে ফসফোলিপিড স্তরের বাইরে এবং ভেতরের তলে অবস্থান করে। অন্তর্নিহিত প্রোটিন বা লিপিড সম্পৃক্ত প্রোটিন কি বললাম, ফসফোলিপিড স্তরের যে কোনো এক স্তরে আংশিক বা সম্পূর্ণ প্রবিষ্ট থাকে। হ্যাঁ বলো। স্যার ওখানে একটা দেখলাম কোলেস্টেরল, ওটার কাজটা কি? কোলেস্টেরল এখন আমি আসিনি, কোলেস্টেরল পরে আসছি, কোলেস্টেরল বর্ণনা আবার পরে দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আসলে আন্তঃঝিল্লি প্রোটিন আমরা বললাম যে এগুলো ফসফোলিপিড এর 2 স্তর জুড়ে অবস্থান করে, এবং এই 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 যে আন্তঃঝিল্লি প্রোটিন গুলো, এই যে এইগুলো আন্তঃঝিল্লি প্রোটিন গুলো, এগুলো হলো ছিদ্রযুক্ত থাকবে এবং এই ছিদ্রপথে অণু বা আয়নের চলাচল সম্ভব। গ্লাইকোগ্যালিক সম্পর্কে আমরা এর আগেও বলেছি, আবার বলতেছি। তাহলে এটা ছিল প্রোটিন, এই প্রোটিনের সাথে এটা শর্করার অণু বা কার্বোহাইড্রেট অণু সংযুক্ত। তাহলে এই এই প্রোটিনের সাথে যখন শর্করা অণু সংযুক্ত হচ্ছে তখন তাকে আমরা বলছি গ্লাইকোপ্রোটিন। ওকে। আবার এটা হলো ফসফোলিপিড অণু, এই ফসফোলিপিড অণুর সাথে এটা শর্করার অণু সংযুক্ত আছে, তাহলে এই সংযোগটাকে আমরা বলবো গ্লাইকোলিপিড। এখানে লেবেলিং দেওয়া হয় নাই, এটা হবে আসলে গ্লাইকোলিপিড। তাহলে এটাকে আমরা কি বলবো, গ্লাইকোলিপিড, কারণ এই শর্করার অণু লিপিড অণুর সাথে সংযুক্ত, এই জন্য এটা হলো গ্লাইকোলিপিড। এখন হলো এই যে গ্লাইকোলিপিড আর এটা হলো গ্লাইকোপ্রোটিন, এদের মধ্যে যদি কোনো সংযোগ সৃষ্টি হয়, এরকম সংযোগ সৃষ্টি হয়, তখন তাকে আমরা বলবো গ্লাইকোক্যালিক্স। তাহলে গ্লাইকোক্যালিক্স জিনিসটা কি, এটি মেমব্রেনের উপর একটি চিনির স্তর বিশেষ ফসফোলিপিড অণুর সঙ্গে কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত হয়ে গ্লাইকোলিপিড, এবং প্রোটিন অণুর সাথে কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত হয়ে গ্লাইকোপ্রোটিন গঠন করে। গ্লাইকোলিপিড ও গ্লাইকোপ্রোটিনকে মিলিতভাবে গ্লাইকোক্যালিক্স বলে। কার্বোহাইড্রেট শৃঙ্খল গুলো সবসময় মেমব্রেনের বহিতলে অবস্থান করে। তাহলে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, এই যে আমরা যেটা স্যার বললাম, কি স্যার গ্লাইকোলিপিড স্যার কি বলছিলেন, কথাটা বুঝি নাই, গ্লাইকোলিপিড শুনি নাই। হলো, এখানে একটু খেয়াল করো, এই যে এখানে আমরা লেবেলিং দিতে এটা হয় ভুলে গেছি, এই যে এটা ফসফোলিপিড অণু, এই ফসফোলিপিড অণুর সাথে এই শর্করার অণু সংযুক্ত, ফসফোলিপিড অণুর সাথে শর্করার অণু সংযুক্ত, তখন তাকে আমরা কি বলবো, গ্লাইকোলিপিড। ঠিক আছে। জি স্যার। শর্করার অণু যখন লিপিড অণু বা ফসফোলিপিড অণুর সাথে যুক্ত থাকবে তখন তাকে আমরা বলবো গ্লাইকোলিপিড। আর গ্লাইকোক্যালিক্স কখন বলবো, গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড যখন পরস্পর সংযুক্ত। আর আমরা যেটা বলছিলাম, এই যে কার্বোহাইড্রেট শৃঙ্খল গুলো, এগুলো ফসফোলিপিড অণু শুধুমাত্র বাইরের তলেই থাকবে, এদিকে কিন্তু আরেকটা স্তর আছে, এই স্তরের দিকে কিন্তু এই কার্বোহাইড্রেট শৃঙ্খল গুলো থাকবে না। হ্যাঁ, ফসফোলিপিড অণুর বাইরের স্তরেই এই কার্বোহাইড্রেট শৃঙ্খল গুলো বিদ্যমান থাকবে, মানে গ্লাইকোপ্রোটিন গ্লাইকোলিপিড এগুলো ফসফোলিপিড অণুর বাইরের স্তরেই বিদ্যমান। কোলেস্টেরল, তাহলে আমরা এখানে কিন্তু কোলেস্টেরল দেখেছি, এই যে এগুলো কোলেস্টেরল, এই যে কোলেস্টেরল, এই কোলেস্টেরল কিন্তু আমরা এখানে নিচের যে ফসফোলিপিড অণুর স্তর আছে সেখানেই দেখিয়েছি, কিন্তু এটা উপরেও থাকতে পারে, উপরের স্তরেও থাকতে পারে। তাহলে এটি লিপিড জাতীয় পদার্থ, ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে এগুলো অবস্থান করে, প্রাণীকোষের মেমব্রেনে এটি অপেক্ষাকৃত বেশি থাকে, প্রাণীকোষের মেমব্রেনে এটি অপেক্ষাকৃত বেশি থাকে। তাহলে আমরা জানি যে প্রাণীকোষে কিন্তু চর্বি বা লিপিড জাতীয় পদার্থ বেশি থাকে আর উদ্ভিদ কোষে কম থাকে। এগুলো আসলে কি করে, এগুলো আসলে আমাদের কিন্তু শক্তি দেয়। এই যে কোলেস্টেরল বলতেছি, এগুলো কিন্তু আমাদের শক্তি দেয়। হ্যাঁ, লিপিড থেকে প্রচুর পরিমাণে আমরা শক্তি পেয়ে থাকি। তাহলে এই মডেল অনুযায়ী প্রোটিন এবং গঠন উপাদান সমূহকে স্থির ধরা হয় না, বরং মনে করা হয় এরা
ফসফোলিপিডের সার্বক্ষণিক ভাসমান, যে কথাটা আমরা ইতিপূর্বে বলেছি। ঠিক আছে, তাহলে ফসফোলিপিড অণুগুলো সার্বক্ষণিক ফ্লুইডের মতো মনে হবে, স্থির অবস্থায় থাকে না। আর এরপরে প্রোটিন অণুগুলো ভেসে থাকে, এই জন্য এদেরকে মোজাইকের মতো দেখায়। এই কারণে এই মডেলের নাম হয়েছে ফ্লুইড মোজাইক মডেল। এবার স্যার ওখানে দৃষ্টিগোচর এটা কি বোঝাইছে? কোনটা? দৃষ্টিগোচর দৃষ্টিগোচর মানে দেখা যায়, দৃষ্টিগোচর মানে দেখা যায় অণুবীক্ষণ যন্ত্রে এই প্লাজমা ঝিল্লির যখন গঠন আমরা দেখব তখন সেটা ফ্লুইড মোজাইক মডেলের মতো দেখা যাবে। মানে ফ্লুইড ফ্লুইড এখানে কে? ফসফোলিপিড অণুগুলো, বা অর্ধতরল কে? ফসফোলিপিড অণুগুলো। আর এই ফসফোলিপিড অণুর উপরে ভেসে থাকবে প্রোটিন অণুগুলো, যা মোজাইকের মতো। হুম। এবার আসছে আমরা প্লাজমা মেমব্রেনের রাসায়নিক গঠন। রাসায়নিক গঠনের মধ্যে আছে আমিষ 60 থেকে 80 ভাগ। আমিষ কি হিসেবে থাকতে পারে? কোষঝিল্লিতে গাঠনিক উপাদান হিসেবে, এনজাইম হিসেবে, বাহক প্রোটিন হিসেবে থাকতে পারে। তাহলে প্রোটিনগুলো তিনভাবে থাকতে পারে: গাঠনিক উপাদান, এনজাইম, বাহক প্রোটিন হিসেবে থাকতে পারে। হ্যাঁ বলো। স্যার বাহক প্রোটিনটা কি স্যার? বাহক প্রোটিন মানে আমরা হচ্ছে কোষঝিল্লিতে কি দেখলাম, যে বিভিন্ন ধরনের প্রোটিন দেখলাম, এগুলো কি করে বাহক হিসেবে কাজ করতে পারে। মনে করো যে কোষঝিল্লির ভেতর থেকে কোনো উপাদান আরেকটা কোষে পাঠাতে হবে, বহন করে নিয়ে যায়। হ্যাঁ বহন করে নিয়ে যাবে। বা বাইরে আচ্ছা। থেকে হয়তো হয়তো হলো অন্য কোষ থেকে কোনো একটা অণু বা আয়ন বা কোনো বস্তু হয়তো নিয়ে আসতে হবে, সেটাকে কে নিয়ে আসবে? প্রোটিন নিয়ে আসবে। এই জন্য এখানে বলা হচ্ছে বাহক, ক্যারিয়ার প্রোটিন। লিপিড, কোষঝিল্লিতে 20 থেকে 40 ভাগ লিপিড থাকবে। কোষঝিল্লির মোট শুষ্ক ওজনের 75 ভাগই লিপিড। শুষ্ক ওজন মানে বোঝো? শুষ্ক ওজন স্যার পানি থাকবে না কোষে? মানে কোষঝিল্লিতে কোনো পানি থাকবে না। তাহলে কোষঝিল্লির শুষ্ক ওজনের 75 ভাগই হবে লিপিড। যেহেতু এখানে কোন উপাদানটা বেশি থাকে কোষঝিল্লিতে? আমরা কোষঝিল্লির চিত্র দেখেছি, কোষঝিল্লিতে সবচেয়ে বেশি কোন উপাদানটা মনে হচ্ছে? পানি বেশি থাকে, পানি। ফসফোলিপিড সবচেয়ে বেশি থাকে, ফসফোলিপিড। তাহলে লিপিড স্যার প্রধানত, লিপিডের সংজ্ঞাটা স্যার কি হবে? লিপিডের সংজ্ঞা, লিপিডের সংজ্ঞাটা? লিপিডের জি সংজ্ঞা স্যার। হলো যে তোমার হলো এটা হলো ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের এস্টার। লিপিডের সংজ্ঞা কি? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের এস্টার যৌগ। হ্যাঁ, এটা কোষ রসায়নের পড়া, কোষ রসায়ন আমরা পড়াবো, হ্যাঁ তখন আরো ভালো করে জানতে পারবো। এটুকু জেনে রাখো যে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের এস্টার যৌগকে লিপিড বলে। বুঝছো? আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা, জি স্যার। লিপিড, তাহলে লিপিডের মধ্যে প্রধানত ফসফোলিপিড থাকবে, এবং 5 রকম ফসফোলিপিডের মধ্যে সবচেয়ে সরলটি হলো ফসফোটাইডিক অ্যাসিড এবং সবচেয়ে জটিল হলো লেসিথিন। তাহলে এগুলো সবই প্লাজমা মেমব্রেনে থাকবে। কার্বোহাইড্রেট কম পরিমাণে থাকবে, 4 থেকে 5%। এর মধ্যে থাকবে স্যার লেসিথিন জিনিসটা কি? লেসিথিন হলো এক ধরনের লিপিড, লেসিথিন হলো এক ধরনের লিপিড। হ্যাঁ, এগুলো সবই হলো জি কোষ স্যার। রসায়নে পড়ানো হবে। থার্ড চ্যাপ্টার তোমাদের আছে, থার্ড চ্যাপ্টারে এগুলো আছে, প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট, এনজাইম, এগুলো সবই আছে। আচ্ছা, এবার আমরা আসি কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট কত পার্সেন্ট আছে? 4 থেকে 5%। এবং কার্বোহাইড্রেটের মধ্যে যে কার্বোহাইড্রেট থাকবে সেটা হলো অলিগোস্যাকারাইড। অন্যান্য সামান্য পরিমাণ পানি স্যার ওটা কি? অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইডও এটাও তোমরা কোষ রসায়নে পড়বা। তারপরেও তোমাদের কিউরিওসিটির জন্য একটু জানাচ্ছি। হ্যাঁ, যে সমস্ত কার্বোহাইড্রেটে 3 থেকে 10টি মনোস্যাকারাইড থাকে তাকে অলিগোস্যাকারাইড বলে। আবার বলতেছি, যে সকল কার্বোহাইড্রেটে 3 থেকে 10টি মনোস্যাকারাইড থাকে তাকে অলিগোস্যাকারাইড বলে। ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, এবার আসছি কোন কোন ক্ষেত্রে, স্যার ক্লিয়ার। হ্যাঁ কোন কোন ক্ষেত্রে নিউক্লিক অ্যাসিডও থাকে। নিউক্লিক অ্যাসিড কোনগুলো? ডিএনএ, আরএনএ। যেমন পেঁয়াজের কোষঝিল্লিতে আমরা দেখতে পাবো আরএনএ। তাহলে কোন কোন ক্ষেত্রে কোষঝিল্লিতে নিউক্লিক অ্যাসিডও থাকে। সব কোষে কিন্তু নিউক্লিক অ্যাসিড থাকবে না। কোন কোষে থাকতে পারে? কোন কোষের ঝিল্লিতে? পেঁয়াজের কোষঝিল্লিতে আরএনএ নামক নিউক্লিক অ্যাসিড বিদ্যমান। আচ্ছা, এবার আসছি আমরা কোষঝিল্লির কাজ।
কোষ ঝিল্লির কাজ, তাহলে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেনের কাজ, এটি কোষীয় সব বস্তুকে ঘিরে রাখবে, বাইরের প্রতিকূল অবস্থা থেকে অভ্যন্তরীণ বস্তুকে রক্ষা করবে। কোষ ঝিল্লির মধ্য দিয়ে বস্তুর স্থানান্তর, ব্যাপন, নিয়ন্ত্রণ ও সমন্বয় হয়। ভেতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভেতরে বস্তু স্থানান্তর করে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কঠিন এবং পিনোসাইটোসিস প্রক্রিয়ায় তরল বস্তু গ্রহণ করে। ফ্যাগোসাইটোসিস জিনিসটা তোমরা এর আগে হয়তো শুনেছো, তাই না? এটা হলো, জি জি স্যার, স্যার। শুনেছি স্যার। জি স্যার। তোমরা অ্যামিবা বলে একটা প্রাণীর নাম শুনেছো, এককোষী প্রাণী। জি স্যার। জি স্যার হ্যাঁ, শুনেছি। অ্যামিবার এরকম ক্ষণপথ তৈরি হয়, অনেকগুলো ক্ষণপথ তৈরি হয়। অ্যামিবার কাছাকাছি যখন কোনো খাদ্য আসে তখন এই ক্ষণপথগুলো তাকে চারপাশ দিয়ে ঘিরে ফেলে এবং ঘিরে ফেলে একটা খাদ্য গহ্বর তৈরি করে। এই খাদ্য গহ্বরের মাধ্যমে এই কঠিন খাদ্যটা অ্যামিবা মানে গ্রাস করে ফেলে। তাহলে এই ধরনের প্রসেসকে আমরা বলবো ফ্যাগোসাইটোসিস। তো কোষ ঝিল্লি এরকম স্যার, মাঝে মাঝে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কঠিন খাদ্যকে গ্রহণ করতে পারে, আর তরল খাদ্য গ্রহণ করে পিনোসাইটোসিস প্রক্রিয়ায়। পিনোসাইটোসিসটা একটু পরে আবার আমরা ডিটেলসে যাচ্ছি। আরেকটা কাজ, এনজাইম ও অ্যান্টিজেন ক্ষরণ করে। কোষের বাইরে থেকে নিউরোট্রান্সমিটার, হরমোন ইত্যাদি রূপে তথ্য সংগ্রহ করে। বিভিন্ন কোষাঙ্গাণু সৃষ্টিতে নিউরোট্রান্সমিটার কি? নিউরোট্রান্সমিটার এটা হলো এক ধরনের কেমিক্যাল। যেমন একটা কেমিক্যাল আছে অ্যাসিটাইল কোলাইন, এটা আমাদের দেহে আছে, আয়নের ভারসাম্য এগুলা নিয়ন্ত্রণ করে। এটা আমাদের সেকেন্ড ইয়ারের পড়া। সেকেন্ড ইয়ারে আমরা যখন সমন্বয় ও নিয়ন্ত্রণ চ্যাপ্টারটা পড়বো, না স্নায়ুতন্ত্র যখন পড়বো, তখন এ সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানতে পারবো, নিউরোট্রান্সমিটার। আর এই পুরো মানে ফার্স্ট ইয়ারে জাস্ট খালি মানে বায়োলজি ফার্স্ট পেপারই পড়ানো হবে, সেকেন্ড হ্যাঁ, পেপার হবে না? আমাদের কলেজে শুধু ফার্স্ট পেপার মানে জীববিজ্ঞান প্রথম পত্র, উদ্ভিদ বিজ্ঞান পড়ানো হবে, আর সেকেন্ড ইয়ারে আমরা বলবো দ্বিতীয় পত্র। মানে এগুলো সবগুলো বিষয় একই অবস্থায়? সবগুলোই তাই, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, সবাই আচ্ছা। প্রথম পত্রটাই পড়াবে। ফার্স্ট ইয়ারে কি জীববিজ্ঞান সেকেন্ড পত্র পরীক্ষা হবে? হ্যালো, কি বলছিলেন? ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় কি জীববিজ্ঞান সেকেন্ড পত্র পড়া? না না, ওটা সেকেন্ড ইয়ারে দ্বিতীয় পত্র পড়াবো। ফার্স্ট ইয়ারে দুটা সেমিস্টার, এই দুটা সেমিস্টারে হ্যালো, আমরা উদ্ভিদ বিজ্ঞান পড়াবো। আচ্ছা, এবার আসছি আমরা ব্যাকটেরিয়াতে কোষঝিল্লি ভাঁজ হয়ে মেসোজোম সৃষ্টি করে, যা শক্তি উৎপাদনের সাথে জড়িত। তাহলে আমরা ব্যাকটেরিয়াতে কি রয়েছে, কোষঝিল্লি ভেতরের দিকে ভাঁজ হবে, মানে সাইটোপ্লাজমের দিকে ভাঁজ হবে, ভাঁজ হয়ে মেসোজোম সৃষ্টি করে, যা শক্তি উৎপাদনের সাথে জড়িত। তাহলে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই মেসোজোমটা কি করে? ব্যাকটেরিয়ার ক্ষেত্রে মেসোজোমটা করে হলো যে শোষণ আছে না, যে রেসপিরেশন, সেই রেসপিরেশনের সাহায্য করে ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়ার কোষঝিল্লি ভাঁজ হয়ে মেসোজোম তৈরি করে, আর এই মেসোজোম ব্যাকটেরিয়ার শোষণে বা রেসপিরেশনে সাহায্য করে। আচ্ছা স্যার, এখানে ভাঁজ হয়ে না ভাগ হয়ে হবে? ভাঁজ মানে হলো একটা ফোল্ডিং, ভিতরে মানে কোষঝিল্লি ভেতরের দিকে একটা ফোল্ড তৈরি করবে বা একটা ভাঁজ তৈরি করবে। ও হ্যাঁ, বুঝছি। আমরা গত ক্লাসে একটা কোষের ছবি আঁকাইছিলাম, সেখানে দেখো এরকম কোষঝিল্লি এরকম ভাঁজ হয়ে গেছে। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, এবার আমরা আসছি মাইক্রোভিলাই। কোষঝিল্লির বিভিন্ন অবস্থা। প্রথমে আসছে হলো মাইক্রোভিলাই। মাইক্রোভিলাই সম্পর্কে আমরা ইতিমধ্যে জেনেছি যে কোনো কোনো কোষে, যেমন ক্ষুদ্রান্ত্রের এপিথেলিয়াম কলার, প্রতিটি কোষে প্রায় 3000 মাইক্রোভিলাই থাকে। ক্ষুদ্রান্ত্রে অনেক মাইক্রোভিলাই থাকে, একটা কোষেই মাইক্রোভিলাইয়ের সংখ্যা 3000। তাহলে কোনো কোনো কোষে প্লাজমা মেমব্রেন ভাঁজ হয়ে অসংখ্য ক্ষুদ্র আঙ্গুলের মতো আকার ধারণ করে, এগুলোকে মাইক্রোভিলাই বলে। মানে কোষঝিল্লি যে ভাঁজটা বলতেছে, কোষঝিল্লি যে সাইটোপ্লাজমের দিকে যে ভাঁজটা তৈরি করছে, তাকে আমরা বলতেছি মাইক্রোভিলাই। স্যার এগুলো মানে সংখ্যা পরিমাণটা এদের থেকে বেশি বা কম কি হতে পারে? এটা হলো শোষণে সাহায্য করে, শোষণ। মনে করো যে আমাদের যে ক্ষুদ্রান্ত বললাম আছে এই না, সংখ্যাগুলো মানে 3000, এটা কি মানে কম বা বেশি ক্ষেত্রে কি কোনো এটা ইফেক্ট 3000 হয়? এটা গড়, 3000 এটা গড়। মানে ক্ষুদ্রান্ত্রে একটা এপিথেলিয়াম কোষে ও যে 3000ই যে থাকবে এরকম না। মনে করো ক্ষুদ্রান্ত্র একটা কোষে হয়তো 3000 আছে, আরেকটা কোষে 3000,
100 আছে, আরেকটা হয়তো 2500 আছে। এগুলো যখন এই সংখ্যাগুলো দেখবা তখন ধরে নিতে হবে এটা গড়। ঠিক আছে, ও মানে কম বেশি থাকতেই পারে। কম বেশি থাকতেই পারে। ফ্যাগোসাইটিক ভেসিকল, আচ্ছা 2 নম্বর হলো ফ্যাগোসাইটিক ভেসিকল। অনেক সময় প্লাজমা মেমব্রেন কঠিন বস্তু, খাদ্যকণা বা জীবাণুকে আবৃত করে গহ্বর সৃষ্টি করে। এই গহ্বরকে ফ্যাগোসাইটিক ভেসিকল বলে। আমি একটু আগে অ্যামিবার মাধ্যমে এই জিনিসটা বুঝাই দিয়েছি। ঠিক আছে, অ্যামিবার ক্ষণপথ কি করে কোনো কঠিন বস্তুর চারপাশে ঘিরে ফেলে, ঘিরে ওই খাদ্যবস্তু সহ একটা খাদ্য গহ্বর তৈরি করে, দেন কোষের ভিতরে নিয়ে নেয়। এটাকেই বলতেছি আমরা ফ্যাগোসাইটিক ভেসিকল। তাহলে কঠিন খাদ্য গৃহীত হওয়ার এই প্রক্রিয়াকে ফ্যাগোসাইটিক ভেসিকল বলা হয়। বলো নোমান ফাইসাল। নোমান ফাইসাল হাত তুলেছে, বলো। স্যার এখানে বইয়ে আছে হচ্ছে যে ডেসমোসোম, এই ডেসমোসোম জিনিসটা কি? ডেসমোজোম, জি স্যার। আচ্ছা ওটা ক্লাস শেষ করি তারপরে তোমাকে জানাচ্ছি। জি স্যার। আচ্ছা এরপরে আমরা আসছি কি পিনোসাইটিক ভেসিকল। পিনোসাইটিক ভেসিকল জিনিসটা কি? কোষঝিল্লির কোন স্থানে ফাটল সৃষ্টি হলে উক্ত ফাটল স্থান দিয়ে পানি বা অন্য কোনো তরল পদার্থ গড়িয়ে কোষাভ্যন্তরে প্রবেশ করে। কোষাভ্যন্তর মানে কি? কোষের ভিতরে প্রবেশ করে পিনোসাইটিক ভেসিকল সৃষ্টি করে। এই প্রক্রিয়াকে পিনোসাইটোসিস বলে। তাহলে আমরা কি বললাম? কোষঝিল্লির কোনো কোনো স্থানে ফাটল সৃষ্টি হয়, আর এই ফাটল দিয়ে পানি বা অন্য কোনো তরল পদার্থ গড়িয়ে কোষের ভিতরে প্রবেশ করে, এবং প্রবেশ করে একটা নালীর মতো ক্যানেল তৈরি করে। এই নালীর মতো ক্যানেলকে আমরা বলবো পিনোসাইটিক ভেসিকল, এবং এই প্রক্রিয়াটিকে বলবো পিনোসাইটোসিস। স্যার পিনোসাইটিক ভেসিকল তো এটা দুর্ঘটনাজনিত হয়, এটা কি স্যার কোষের জন্য ভালো নাকি এটা খারাপ? মানে কোষের জন্য বাইরের পদার্থ যে না, ভিতরে এটা চলে আসে। কোষের জন্য মনে করো যে এখন কোষে কোনো তরল পদার্থ নেওয়া দরকার, তখন এরকম কি করে এই কোষঝিল্লির কোনো কোনো স্থানে ফাটল সৃষ্টি হয়ে এরকম একটা ক্যানেল বা একটা নালী তৈরি করে, আর এই ক্যানেল বা নালী দিয়ে তখন কি করে এই তরল জিনিসটা কোষের ভিতরে চলে আসে। আচ্ছা এখন আমরা আসছি যে একটা ছেলে জিজ্ঞেস করছিল যে ডেসমোজোম, আমাদের আজকের ক্লাস প্রায় শেষ। ডেসমোজোমটা হলো কি, যে কোষঝিল্লির কোনো কোনো স্থানে টনোফাইব্রিল বলে একটা উপাদান আছে। হ্যাঁ, এই টনোফাইব্রিল নামক অসংখ্য ফিলামেন্ট যুক্ত বৃত্তাকার অঞ্চল দেখা যায়। এটাকে আমরা বলবো ডেসমোজোম। ফাইব্রিল মানে হলো এক ধরনের তন্তু। ঠিক আছে, তাহলে কোষঝিল্লিতে কোনো কোনো স্থানে এরকম টনোফাইব্রিল নামক অসংখ্য ফিলামেন্ট জাতীয় কিছু বস্তু দেখা যায়, বৃত্তাকার অঞ্চল দেখা যায়। এটাকে আমরা বলবো ডেসমোজোম। আচ্ছা আজকের ক্লাস তাহলে সবাই কি বুঝতে পেরেছো? আমরা যদি জি স্যার। কোষঝিল্লির ফ্লুইড মোজাইক মডেল প্রশ্নে চাই, তখন তোমরা কতটুকু লিখবা? হ্যাঁ, এখান থেকে একটা যদি বড় সিকিউ আসে সেটা হলো কোষঝিল্লির ফ্লুইড মোজাইক মডেল। তাহলে তোমরা লিখবা হলো ফ্লুইড মোজাইক মডেল সম্পর্কে এটা লিখবা। এটা হলো 9 নম্বর স্লাইড, এটা লিখবা। তারপর হলো 11 নম্বর স্লাইডে আছে গঠনটা। 11 নম্বর আর 13 নম্বর স্লাইড আছে গঠন। হ্যাঁ, আর আরেকটা ছবি দেবা 14 নম্বর স্লাইড। ঠিক আছে, তাহলে 9, 11, 13 এগুলো হলো বর্ণনা, আর ছবি হবে 14। তাহলে এটা হবে সিকিউ, আর বাদ বাকি যেগুলো পড়ালাম ওগুলো জ্ঞানমূলক, অনুধাবনমূলক বা এমসিকিউর জন্য করবা। তো আর বেশি সময় নাই, ক্লাসের সময় প্রায় শেষ। হ্যাঁ, বলো স্যার বলো আমাদের ইভালুয়েশন টেস্ট কবে হবে স্যার? কি জিনিস? ইভালুয়েশন টেস্ট ওটা আমরা জানাবো এখন।